রোম ফ্লাইটের পর অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শাহজালালে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার, ফ্লাইট স্বাভাবিক। মুখে সংস্কার অথচ দ্রুত ক্ষমতা চায় রাজনৈতিক দলগুলো। সংস্কার না করে ক্ষমতায় গেলে দুর্বল হবে সরকার, বলছেন বিশ্লেষকরা। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। Bring them to the front line so that they can create the new vision of their own countries, and as a region they can move forward into that. শেখ হাসিনার দুর্নীতি খুঁটিয়ে দেখতে বিশ্ব নেতাদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান, বিদেশি বিনিয়োগে প্রস্তুত বাংলাদেশ। এবং শিল্পনগরী গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই, নিরাপত্তাহীনতায় নগরবাসী, জামিনে বেরিয়ে অপরাধে জড়াচ্ছেন আসামিরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলোর এজাহার থাকে দুর্বল। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি গাজাবাসী, ধ্বংসস্তূপের রূপ নেয়া বসত ভিটায় খুঁজে ফিরছে স্বজনদের দেহাবশেষ। وجان الدفاع المدني حاول فإنه من صعوبة الدمار وبدور عن قبر أبويا وقبر أخويا. أنت بتسألني رسالة العالم المفروض وقف معنا قبل। এ নিয়ে সংবাদের পরের অংশে থাকছে বিস্তারিত। ঢাকা রোম ফ্লাইটে দিনভর বোমা আতঙ্কের পর এবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার রাতে এক অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই হামলার হুমকি আসে বলে জানায় তারা। এই ঘটনায় সব বিভাগের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। তবে সব ধরনের ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখা হয় বলে জানায় তারা। এছাড়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরে বিমানটি তল্লাশি করে বোমা জাতীয় সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ। যথাযথ সংস্কার না করে যারাই ক্ষমতায় আসুক তারা সরকার হিসেবে দুর্বল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সত্যিকার অর্থে সংস্কার না হলে পরবর্তীতে কোনো লাভই হবে না বলে মনে করেন তারা। রাজনীতিবিদরা প্রকৃত ক্ষমতা হাতে নিতে চাইলে জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। যদিও ন্যূনতম সংস্কারের পরেই দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার প্রায় সব কটি দল। মুজাহিদ শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রায় 5.5 মাস আর নির্বাচনী রোডম্যাপ ঘোষণার 1 মাস অতিবাহিত হচ্ছে, যদিও সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। দিন যতই যাচ্ছে সংস্কারের আলাপ ক্ষীণ হয়ে নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। 2 মাস আগে বা পরে 2025 সালের মধ্যেই নির্বাচন চাই অধিকাংশ রাজনৈতিক দল। অন্যথায় অনাস্থা, রাজনৈতিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশ নানা সংকটে পড়বে বলে আশঙ্কা তাদের। নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই 5 আগস্ট নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা নয়।
জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণের বয়স 25 থেকে 21 করে দেওয়া হয়েছে। একটা দলকে তারা যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটিকে সুযোগ দিতে চায়, যারা নিরপেক্ষ, যাদের অবস্থান থাকা উচিত, তারাও যদি এইভাবে একটি দলকে সমর্থন করতে যায়, ভালো লক্ষণ বলে মনে হয় না, সময় ক্ষেপণ বলে মনে করি। এবং তাদের প্রধান কাজ যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেটি তাদেরকে মনে রাখতে হবে। এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। জামায়াতের পক্ষ থেকে বরাবরই সংস্কারকে গুরুত্ব দেয়া হলেও অবশেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 15-16-17 বছরে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে একটা নির্বাচন করলে সেই নির্বাচনটি কাঙ্ক্ষিত নির্বাচন নাও হতে পারে। তার আগে যে পরিমাণ অ্যামেন্ডমেন্ট দরকার, সেটি হওয়াটা আমরা জরুরি মনে করি। তবে আমরা এটা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট সকল ক্ষেত্রে সকল রিফর্মস করে তারপর একটা নির্বাচন কোনোভাবেই 2025-এর পার হওয়া উচিত হবে না। নির্বাচন অনুষ্ঠানের লক্ষণ নেই অভিযোগ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, জনগণের কাছে আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার বেশি দিন থাকলে আমাদের সমস্ত অর্জনগুলো বিপন্ন হয়ে যেতে পারে। মানুষের ভেতরে সন্দেহ, সরকারের কথায় বিশ্বাস করে না। 26 সালের মাঝামাঝি সময়ের ভেতরে করবে, তারও নিশ্চয়তা তারা ফিল করে না। তবে মুখে সংস্কারের কথা বললেও রাজনৈতিক দলগুলো যে কোনো মূল্যে দ্রুত ক্ষমতায় আসতে চায়। জনগণের প্রত্যাশা পূরণ না করে ক্ষমতায় বসলে নতুন সরকার খুব দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক। জনগণের পক্ষ থেকে চিন্তা করা দরকার যে আমরা কি আগের অবস্থায় ফিরে যেতে চাই, না আগের খারাপগুলো যথাসম্ভব কমিয়ে ভালোগুলো একটু বাড়িয়ে সামনে যেতে চাই। এই বিবেচনা তো কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মধ্যেই খুঁজে পাওয়া যায় না। যারা এনজিও করেন, সিভিল সোসাইটি করেন, তাদের দিকে মানুষ কেন যাচ্ছে এই কারণে যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও, তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। বহুল প্রত্যাশিত নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ করবে কতটা? ন্যূনতম সংস্কার আর যে কোনো মূল্যে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষার কাছে উপেক্ষিত থাকবে কি জনগণের মুক্তি? মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে বাংলাদেশে কিভাবে অর্থ লুট হয়েছিল তাও খতিয়ে দেখার জন্য রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইউনূস। Bring them to the front line so that they can create the new vision of their own countries, and as a region they can move forward into that. So this is what I see an opportunity for them, and they're very creative as a region. This is creativity and entrepreneurship is built into the society. So we should not go away from that and follow this job-oriented society that we have to have a job and continue with the job. I think the whole thing will be entrepreneurship-oriented society. রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চান বিশ্ব নেতারা। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব এবং শরণার্থী বিষয়ক হাই কমিশনার। সুইজারল্যান্ডের সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল আছে জানিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। মানবিক বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট ধীরে ধীরে গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। বিগত 1.5 যুগেও এই সমস্যার যৌক্তিক কোনো সমাধানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ মিয়ানমার। এবার বিশ্ব মঞ্চে জোরে সোরে রোহিঙ্গা সংকট নিয়ে আওয়াজ তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট নিয়ে এবছরই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ, যেখানে 170টিরও বেশি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনকে ঘিরে প্রধান উপদেষ্টা বেশ তৎপর সময় কাটাচ্ছেন সুইজারল্যান্ডের দাভোস শহরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরছেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তবে সবকিছু ছাপিয়ে সরকার প্রধানের মূল তৎপরতা রোহিঙ্গা সংকটের দিকে। প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকটকে বিশ্বের বড় বড় সমস্যাগুলোর কেন্দ্রে নিয়ে যেতে চান ডক্টর ইউনূস।
প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে, গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে, গ্লোবাল যে ইস্যুগুলো আছে মেইন ইস্যু সেটার সামনের সারিতে নিয়ে আসতে হবে। সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে। সেই বৈঠকেও গুরুত্বের সাথে স্থান পেয়েছে রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারও বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধানের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার আশ্বাসও দিয়েছেন তারা। মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি 170টার উপরে দেশ এটায় জয়েন করবে। সাইডলাইনে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও জার্মানির ফেডারেল মন্ত্রী সহ অনেক বিশ্ব নেতাদের সঙ্গে। বৈঠকগুলোতে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে বিশ্ব নেতাদের অভিহিত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানান, ঐক্যমত তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসে একটি সনদে স্বাক্ষর করবে। দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ স্থাপন, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। সামনে রিফর্মের ব্যাপারে কি হতে যাচ্ছে সেগুলো বলেছেন। এই পুরো আন্দোলনের সম্মুখভাগে যে ইয়াং স্টুডেন্টরা ছিল এবং তারা কি বাংলাদেশকে দেখতে চায় তা যে প্রতি গ্রাফিতিতে ওরা জানিয়ে দিচ্ছে, এই বিষয়টা উনি হাইলাইট করেছেন। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস, বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট। এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। সাইডলাইনের এসব বৈঠকে বিশ্ব নেতাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি নিজেও আমন্ত্রিত হন আরব আমিরাতে বিশ্ব সরকার সম্মেলনে। বেলায়েত হোসাইন, এখন। শিল্পনগরী গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। প্রায়শই ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন পুলিশ, সাংবাদিক সহ সাধারণ পথচারী। এতে আতঙ্কিত নগরবাসী। পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান পুলিশের। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, সাজা না হওয়া সহ বেশ কিছু কারণে আসামিরা জামিনে বেরিয়ে আবারও জড়াচ্ছেন ছিনতাইয়ে। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। টঙ্গীর বিআরটি ফ্লাইওভার। দিনে দুপুরে অস্ত্রের মুখে এই তরুণকে জিম্মি করে সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও। এটা ছিল দিনের চিত্র। এখন জানবো এই ফ্লাইওভারের সন্ধ্যার চিত্র কেমন হয়। সন্ধ্যা হলে অন্ধকারে এক ভুতুরে পরিবেশ তৈরি হয় বিআরটির এই ফ্লাইওভারে। এই ফ্লাইওভারে নেই কোনো সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ বক্স। ফলে দূরদূরান্ত থেকে আগত যাত্রীরা বাস থেকে নামার পর আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অনেকেই। সড়কে পুলিশের উপস্থিতি কম থাকার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। দিনের বেলায়ও চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্প এলাকার সাধারণ মানুষ। যে আমরা এমনি রাস্তাঘাটে আগের মতো পুলিশের উপস্থিতি দেখছি না, অনেকটা কম। আর এই সুযোগটাই নিচ্ছে কিছু ছিনতাইকারী। ছিনতাইটা হয় গাড়িতে যখন নামার লগে লগে মোবাইল টাকা পয়সা নে, যখন না দিবে তখন কুমানে কুমাস। একই অবস্থা টঙ্গীর স্টেশন রোডের। গেল 23 ডিসেম্বর ভোরে কর্মস্থল থেকে ফেরার পথে এই সড়কে ছিনতাইয়ের শিকার হন ইন্স্যুরেন্স কর্মকর্তা আমজাদ হোসেন। থানায় গিয়েও প্রতিকার পাননি। অভিযোগ করেন ছিনতাইয়ের শিকার আরও কয়েকজন ভুক্তভোগী। 30 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি থানায় এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আমি এখনো কোনো লিখিত অভিযোগে দিতে পারি না, কোনো মামলা দিতে পারি না, আমার কোনো এটার পদক্ষেপ নাই। টঙ্গী পূর্ব থানা আইন শৃঙ্খলার চরম অবনতি। মানুষ কোনো সাধারণ পাবলিক নিরাপদে নেই। ছিনতাইয়ের চিত্র তুলে ধরতে টঙ্গীর স্টেশন রোডে টিম এখন টিভি নজর পড়ে ওত পেতে থাকা দুজনের প্রতি। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। বাস যাত্রীদের টার্গেট করে চলে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ নেওয়ার চেষ্টা।
এদিকে ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে বেশিরভাগ ভুক্তভোগী আসেন শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ জানায় প্রতিদিন অন্তত 5 থেকে 6টি ছিনতাইয়ের শিকার রোগী আসে হাসপাতালে, যার অধিকাংশই মধ্যরাত ও ভোরে। 3টার থেকে শুরু হয় এবং ভোর 6টা পর্যন্ত, মানে শেষ রাতের দিকে রোগীগুলো আমরা দেখি। বেশিরভাগ রোগী সব ধারালো অস্ত্রের কোপ। অনুসন্ধানে দেখা যায় টঙ্গীর প্রায় 19টি বস্তি ঘিরে চলে মাদকের জমজমাট ব্যবসা। মাদক সেবীরা টাকা জোগাড় করতে জড়াচ্ছে ছিনতাইয়ে। পুলিশ বলছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 1.5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এত ঘনবসতিপূর্ণ একটা জায়গা, সেখানে তো পুলিশও একটা জেলার সমান পুলিশও এখানে নাই, আর সব পুলিশ তো অপারেশনাল না। আমরা পুলিশের তরফ থেকে যেটা করার আমরা সেটা করছি। এটা প্রশমনের জন্য শুধু পুলিশের উপর ভরসা করলে হবে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ছিনতাইয়ের শিকার হওয়ার পর অনেক সময় ঝামেলা এড়াতে মামলা করতে চান না ভুক্তভোগীরা। আবার মামলা হলেও ছিনতাইকারী শনাক্ত না থাকায় এজাহার থাকে দুর্বল। এতে আদালত থেকে সহজে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে অপরাধীরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলোর এজাহার থাকে দুর্বল। আর যাদেরকে অজ্ঞাত আসামি হিসাবে পরে চালান দেওয়া হয়, তাদের ঘটনার সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে থাকে না। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। টঙ্গীর স্টেশন রোড, বিআরটি ফ্লাইওভার, টঙ্গী বাজার, ফায়ার সার্ভিস রোড ও হকের মোড় এলাকায় সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। যোগাযোগে গতি আনতে যমুনায় রেল সেতু নির্মাণ হলেও এর পুরো সুফল পেতে বেগ পেতে হবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে। নাটোরের আব্দুলপুর থেকে রাজশাহী ডাবল লাইন নির্মাণ না হলে বাণিজ্যিক সুবিধা পাবে না গুরুত্বপূর্ণ এই জেলার ব্যবসায়ীরা। এ পথে গতি আনতে দ্রুত ডাবল রেলপথ নির্মাণের দাবি স্থানীয়দের। পশ্চিমাঞ্চল রেল বলছে, এই প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ও অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দ্বার। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। শূন্য বুকে দুটি বাঁকা রেখায় দেশের উত্তর ও দক্ষিণ কূলের বিচ্ছেদ কালিমা পুরোপুরি ঘুচে যাচ্ছে বহতা যমুনায়। ত্বরান্বিত হতে যাচ্ছে দুই প্রান্তের যোগাযোগ ও অর্থনীতির গতিপথ। যোগাযোগের সে নতুন দ্বার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকে দৃশ্যমান দেশের বড় এই রেল সেতু। 3 বছরের বেশি সময়ে 16,781 কোটি টাকায় নির্মিত এই সেতু এখন উত্তরের 3.5 কোটিরও বেশি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বৃহৎ অবকাঠামোর ফলে পশ্চিমাঞ্চল রেলের 1700 কিলোমিটার পথ ছুটে 42টি আন্তনগর, 6টি আন্তদেশীয় ও 18টি মালবাহী ট্রেনকে আর থেমে যেতে হবে না সিরাজগঞ্জের যমুনা পাড়ে। এ পথের রেলে গতি বাড়ায় পণ্য পরিবহন সুযোগ বাড়বে। নতুন রেল ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের ভারত থেকে যেসব পণ্য আমদানি রপ্তানি হবে সেটা একবারে ঢাকা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। সেটা আমাদের বিরাট লাভবান হবে। সিরাজগঞ্জ থেকে আমরা উত্তর অঞ্চলের যে জেলা আছে সেগুলো প্রায় 120 কিলোমিটার ঘুরে যেতে হয়। টাইমের সাথে মানির একটা সম্পর্ক আছে, মোবিলিটির সম্পর্ক আছে। এইটা যদি আপনি ইকোনমিক বিষয় এটা যদি দেখেন তাহলে দেখবেন অবশ্যই উত্তরাঞ্চলের বা এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে উন্নতি হবে। রেল যোগাযোগের এই সুবিধায় সঠিক ব্যবহারে এখন থেকেই পরিকল্পনা আঁকছেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা। আমাদের এখন যমুনা সেতুর রেল চালু হয়ে গেলে এটার উপরে এখন আমাদেরকে জিএম মহোদয়ের সাথে বসতে হবে, যেহেতু এই অঞ্চলে যে আমাদের ট্রেনের যে বগিগুলান আছে সেই বগিগুলান কিভাবে দিবে, কিভাবে সুযোগ সুবিধা হবে, পাবো কিনা। রেলগাড়ির এই গতিময় সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বেড়েছে অনেক গুণ। যেমন পণ্যের পরিবহন হবে, এই অঞ্চলে বাড়বে শিল্পের বিনিয়োগ। একই সাথে রাজশাহী থেকে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত চলবে কন্টেনার ট্রেন। পাশাপাশি তাদের প্রত্যাশা রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত চলবে এক্সপ্রেস ট্রেন। তবে এর বাস্তবতা আসলে কি? যমুনা সেতু হওয়ার
প্রেক্ষিতে আমাদের ট্রেন বাড়ানো বোধহয় খুব সম্ভব হবে না, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে 45 সাল পর্যন্ত। ওখানে ফেজ বাই ফেজ ইউনিগেজে চলে যাওয়ার একটা প্রভিশন আছে, স্পেশালি যে 2টা বন্দরের সাথে কানেকশন। অলরেডি আমরা মংলা বন্দরের সাথে এটা কানেকশন করে ফেলেছি। পোর্ট ফ্যাসিলিটিস পাওয়ার কারণে 2টো প্রজেক্টই আমাদের পাইপলাইনে আছে। সেই সাথে যমুনা রেল সেতু থেকে নাটোরের আব্দুলপুর জংশন পর্যন্ত প্রায় 91 কিলোমিটার পথ, যার মধ্যে মাত্র 20 কিলোমিটারে আছে ডাবল রেল। পাশাপাশি এ পথে 66টি ট্রেনে পাসিং করতে গতি হারায় ট্রেন, নষ্ট হয় সময়। তাতে বাণিজ্যিক সুবিধা খুব বেশি হবে না বলছে ব্যবসায়ীরা। সারা দেশের অন্তত বিভাগ ওয়াইজে যদি আমরা পৌঁছাইতে পারতাম সরাসরিভাবে, তাহলে আমাদের যে অর্থনৈতিক যে দুরবস্থা এই অঞ্চলে সেটা কিন্তু লাঘব হতো। জুট মিলের যে প্রোডাক্টগুলো আপনারা এক্সপোর্ট করি, সেটা তো ধরেন মানে রাজশাহী থেকে একেবারে চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছাতে হয়। পোর্টে যেহেতু ধরেন আনলোড করে আবার দেখা গেল পোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে ডবল যে ক্যারিং উঠায় এবং নামায় এটার একটা খরচ হয়ে যাবে। সেই জন্য আমাদের এই মানে পরিবহনের ক্ষেত্রে এটাতে কোনো একটা মানে খুব একটা আমাদের মানে লাভ হবে না। আর এক যুগ ধরে রাজশাহী আব্দুলপুর ডাবল রেল প্রকল্প এখনও রয়েছে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে। তাতে আশাহত এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা। প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ। এক যুগের উপরে আমরা কিন্তু সরকারকে জানিয়ে আসছি যে রাজশাহী অঞ্চলে ডাবল লাইনটা দিতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু এই ব্রিজ যেটা হচ্ছে এবং বাস্তবায়ন হলো, সেইটা কিন্তু আমরা মনে করি যে আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। রাজশাহী থেকে আব্দুলপুর ফিজিবিলিটি চলতেছে, অলরেডি ডিজাইন ওদের কিছু রিপোর্ট সাবমিট করা হয়েছে। তা আমরা স্টেপ নিয়েছি যে প্রাথমিক যে ধাপ একটা কাজ শুরু করার বা ফান্ডিং সার্চ করার, সেই স্টেপটা আমরা নিয়েছি এবং কাজ চলমান আছে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, যমুনা রেল সেতু পারাপারে গতি আসলেও দুর্বল রেলপথের কারণে এখনই সে সুবিধা পাবে না রাজশাহী অঞ্চল। উত্তরের ভূগোলে পকেটে থাকা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের জন্য যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবা পেতে প্রয়োজন আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল রেলের। তবে সে প্রকল্প কবে নাগাদ বাস্তবায়ন হবে তা যেমন নিশ্চিত নয়, ঠিক সেটি নিশ্চিত না হলেও যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবাও অনিশ্চিত প্রায় রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দাদের জন্য। তাই পূর্ণ সেবার অপেক্ষায় এখনও এই দুই অঞ্চলের মানুষেরা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। এখন সকালে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। সকালে হিম বাতাসে রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। কাজের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে আসা শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। অন্যদিকে হিমালয় কন্যা পঞ্চগড়ে বেড়েছে মাঘের শীতের কাঁপন। ঘন কুয়াশার সাথে কনকনে বাতাস, কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রাজশাহী নগরীর কোর্ট এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং পঞ্চগড় সদর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান। প্রথমে চলে যেতে চাই পঞ্চগড়ে লুৎফরের কাছে। লুৎফর, আপনার কাছে জানতে চাই আজ সকালে জেলায় তাপমাত্রা কত এবং একই সাথে মাঘ মাসের আবহাওয়া সম্পর্কে জানাবেন। রাত্রি আজকের যে সকালের পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে সেটি হলো 12.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং আমরা দেখছি যে তাপমাত্রা এখন বরং এবং বেশিরভাগ সময় কিন্তু যে ঘন কুয়াশা এবং উত্তরে যে ঠান্ডা বাতাস প্রতি ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার বেগে জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা গত কয়েকদিনের চিত্রের কথা বলি, গতকাল কিন্তু সারাদিন সূর্যের মুখ দেখে এই জেলার বাসিন্দারা। দিনে কুয়াশা কিছুটা কমলেও কিন্তু ঠান্ডার তীব্রতা এবং যে কনকনে ঠান্ডা সেটি কিন্তু অব্যাহত ছিল এবং আমরা দেখছি যে
বিকেল গড়াতে কিন্তু তাপমাত্রা নামতে থাকে এবং কুয়াশা কিন্তু শুরু হতে থাকে এবং রাতে বৃষ্টির মতো কুয়াশা ধরছে এবং সকাল থেকে দিনভরই কিন্তু হালকা থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে এই জনপথ এবং ঘন কুয়াশা থাকে দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। আমরা দেখেছি যে এই শীত এলে দুর্ভোগে পড়ে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা, যারা দৈনিক আয় নির্ভর মানুষ রয়েছেন, তারা কিন্তু জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে তারা বাধ্য হচ্ছেন। যদিও এই কনকনে ঠান্ডার মধ্যে প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছে না, তবে খেটে খাওয়া মানুষদেরকে তাদের জীবিকার তাগিদে এবং দুমুঠো ভাতের সংগ্রামের জন্য তাদেরকে বের হতে হয় এবং তারা কিন্তু কাজে বের হতে বাধ্য হচ্ছে। তবে অঞ্চলের যারা মালিক শ্রমিক রয়েছেন, আমরা তাদেরকে দেখেছি অঞ্চলের ঠান্ডার মধ্যে বেশিরভাগ শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়েছেন। তারা নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা কিন্তু পাথর এবং বালি তুলতে পারছেন না। আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এ মাসে কিন্তু আরও প্রবাহের পূর্বাভাস রয়েছে। আজ এখনও কিন্তু ঘন কুয়াশায় আছে। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, এতক্ষণ আমরা পঞ্চগড়ের খবর শুনছিলাম, শীতের তীব্রতার খবর জানাচ্ছিল লুৎফর। আপনার কাছে জানতে চাই রাজশাহীতে শীতের তীব্রতা কেমন এবং ছিন্নমূল মানুষের কি অবস্থা, এবং একই সাথে জানতে চাই শ্রমজীবীদের পরিস্থিতি কি। রাত্রি আসলে রাজশাহীতে অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত আমরা যেটা দেখছি খুব একটা বেশি শীতের তীব্রতা কিন্তু নেই, তবে ভোরবেলা যে হিমশীতল বাতাস সেটি আসলে মানুষের শরীরে কাঁপুনি ধরাচ্ছে এবং সেটি বেলা কমবার সাথে সাথে কিন্তু আমরা দেখি যে পরের যে বেলাটি থাকে ঠিক বিকেলের দিকে সেখানেও কিন্তু আসলে এই যে হিমবাহ সেই হিমপ্রবাহটি কিন্তু আসলে বাড়তে থাকে। তো সকালবেলাতে আমরা যেটি আজকে লক্ষ্য করছি যে আসলে অন্যান্য দিনের থেকে কিন্তু কুয়াশার যে ঘনত্ব বা আধিক্য সেটি আসলে রাজশাহী শহরে নেই। বিশেষ করে গত 2 দিন থেকে আসলে কুয়াশা খুব একটা বেশি না থাকলেও হিম বাতাসের যে প্রবাহ সেটি আসলে বেড়েছে। এর ফলে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এবং আপনি জানেন যে রাজশাহীতে যে নগর পরিবহন সেটি রিক্সা এবং অটোরিকশা, এই যে চালকরা রয়েছেন তারা সবচেয়ে বেশি আসলে বিপাকে পড়েন, কেননা তারাই আসলে সকাল থেকে বের হয়ে আসেন। তবে আজকে কিন্তু পাড়ার মোড়ে মোড়ে বা শহরের বিভিন্ন মোড়গুলোনে তাদের উপস্থিতিও তুলনামূলকভাবে কম লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আসলে প্রত্যেক দিন ভোরবেলা তাদেরকে বের হয়ে আসতে হয় নিয়মিত রুজির জন্য, কিন্তু আসলে এই যে শীতের কাঁপুনি সেটি আসলে তাদেরকে ভোগাচ্ছে এবং এর ফলে যেটি হয়েছে তাদের যে কর্মঘণ্টা সেটিও কিন্তু কমে এসেছে। সকালবেলায় নিয়ম মতো বের হতে পারছেন না, আবার একই সাথে রাতের দিকে যে তাপমাত্রা কমে যাচ্ছে এবং বাতাসের প্রবাহ বাড়ছে তাতে করে কিন্তু তারা নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন এবং এতে করে তাদের যে কর্মঘণ্টা সেটি আসলে কমেছে। রাত্রে আমরা এখন যেই জায়গাটিতে আছি রাজশাহী কোর্ট স্টেশন এলাকায়, এখানে আসলে দূর দূরান্ত থেকে গ্রামগুলো থেকে কিন্তু সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষেরা আসেন, এখানে অপেক্ষা করেন নিজেদের শ্রম বিক্রি করার জন্য এবং তারাও বলছিলেন যে প্রত্যেক দিনই তাদেরকে নিয়মিতভাবেই কিন্তু সকালবেলা বের হয়ে আসতে হয় এবং যারা কিনা অফিস আদালতে যাচ্ছেন, বাজার হাটে যাচ্ছেন, তারা কিন্তু এই সময়টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এতে হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষেরা তারা যেটি প্রত্যাশা করেন যে তাদের যে গরম কাপড়ের অভাব সেটি আসলে বিভিন্নভাবে আসলে পূরণ হোক এবং এতে করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে যেমন তারা দাবি করেন, একই সাথে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে এই বিষয়গুলো দাবি করেন। যদিও আসলে জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে তাদের যে গরম কাপড় বিতরণ, কম্বল বিতরণ সেটি শুরু করেছে এবং আমরা দেখেছি রাজশাহীর 9টি উপজেলাতে প্রত্যেকটি উপজেলাতে 8 থেকে 9 হাজার করে আসলে ইতিমধ্যেই গরম কাপড় বিতরণ করা হয়েছে এবং চরাঞ্চল যেগুলো রয়েছে সেখানেও কিন্তু বিতরণের জন্য প্রত্যেকটি যে ইউনিয়ন অফিসগুলো রয়েছে সেখানেও আসলে দেয়া হয়েছে। তো রাজশাহীতে যে আসলে যে শীতের তীব্রতা সেটি অন্যান্য দিনের থেকে তুলনামূলক কম, তবে হিম যে বাতাস সেটি আসলে শীতের অনুভূতি বাড়িয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী এবং পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। বৈধভাবে পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার অন্যতম অনুষঙ্গ পাসপোর্ট। তবে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মে চরম ভোগান্তিতে পাসপোর্ট প্রত্যাশীরা। নাগরিক অধিকার আদায়ে হিমশিম খাচ্ছেন তারা। অভিযোগ, অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের সহযোগিতায় দালালের হয়রানির দিন দিন বেড়েই চলছে। এদিকে দালালের দৌরাত্মের ব্যাপারটি স্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। জানাচ্ছেন কাউসার আহমেদ।
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্যের খোঁজ নিতে মাঠে নামে এখন টেলিভিশন। সরজমিনে দেখা যায় পাসপোর্ট অফিসের ফটকের সামনে পার্শ্ববর্তী চায়ের দোকানদার ও আশপাশের কম্পিউটারের দোকানিরা পাসপোর্ট গ্রাহকদের নানাভাবে বোঝাচ্ছেন তাদের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে। পাসপোর্ট অফিসের দেয়ালে সাঁটানো পাসপোর্ট তৈরির জন্য দালালের শরণাপন্ন হবেন না, অথচ প্রকাশ্যে কার্যালয়ের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন দালালরা। তারা জানান 10 বছরের জন্য 48 পৃষ্ঠার নিয়মিত পাসপোর্টের জন্য ব্যাংক ড্রাফট 5,750 ও জরুরি পাসপোর্টের জন্য 8,050 টাকা হলেও ভোগান্তি এড়ানোর কথা বলে অতিরিক্ত 2,500 থেকে 3,000 টাকা নেন তারা। আবেদনের ওখানে 200 টাকা খরচ আছে, আর অফিস খরচ আছে, মানে আমরা লাইনে দিব না, লাইন সিরিয়াল টিরিয়াল ধরতে হবে না, আমরা ফাইলটা পাস করে আমরা সরাসরি আপনার ফিঙ্গার করাই দিই। খরচাপাতি 2,000 টাকা বেশি দিব, আমি কোনো হয়রানি বলে দেওয়া লাগবো না, সিরিয়ালে ধরে নেবো না, কিছুই না, আধা ঘন্টার ভিতরে যাবেন, মনে করেন আধা ঘন্টার ভিতরে যাবেন, বাড়তে আপনি জমা যদি করেন আপনি ভিআইপিতে, কোনো লাইন ধরতে হবে না, 10 মিনিট আধা ঘন্টার মধ্যে আপনি জমা করে দিবেন, আপনি ফিঙ্গার টিঙ্গার করে দেবো, কোনো ভুল টুল ধরবে না, সরাসরি ফিঙ্গার করে দিলে আপনি মনে করেন কাজ কমপ্লিট। আবেদনকারীদের অভিযোগ, দালালরা অফিসের কর্মচারীদের সাথে যোগসাজশ করে ভোগান্তি ছাড়া দ্রুত কাজ করে দেয়, আর দালাল না ধরলে পদে পদে হতে হয় ভোগান্তির শিকার। দালাল আছে তার আগে থেকে টাকা পয়সা দেওয়ার পরে ওদের কাগজপাতি কোনো কিছু লাগে না, আর যারা নিজে থেকে করে চেয়ারম্যান সার্টিফিকেট, এনআইডি ভেরিফাই, মানে একটার পর একটা হয়রানি করবেই। কাগজপাতি সবকিছু আমার ওকে, ব্যাংক ড্রাফট আমি নিজে করছি, আসার পরে বলতেছে কয় তোমার আইডি কার্ড লাগবে, আইডি কার্ড দিচ্ছি, চেয়ারম্যান সার্টিফিকেট দিচ্ছি, ওটাও দিচ্ছি, তারপরে বলতেছে কয় কালকে আসো। ব্যাংক ড্রাফট 5,770 টাকা, নিচে 8,500 টাকা। কোনো সেবা নেই, কোনো সেবা, কোনো সার্ভিস নাই, নার্সিং নাই, টাকায় নার্সিং। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ভোগান্তি কমানোর দাবি সুজনের। আর দালালদের দৌরাত্ম্যের ব্যাপারে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। একজন মানুষ এগিয়ে গেলে 5 জন আগায় আসতেছে, কি চাই ভাই, কি করবেন, কি করবেন, তা কেন থাকবে? নির্দিষ্ট ব্যক্তি থাকবে, দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তি থাকবে পাসপোর্ট অফিসের দায়িত্বে, তারা হয়তো সহযোগিতা করলো, এগিয়ে আসলো, কিন্তু সেই বিষয়টা দেখা যায় না, এটা দুঃখজনক। এর আগে এদেরকেই কিন্তু সেনাবাহিনী ধরে নিয়ে গেছিল, কিন্তু ধরে নিয়ে লাভ, এদেরকে সেনাবাহিনীর লোক আসছে, আমি বলছি যে আমার তো কিছু করার নেই, যেহেতু জায়গায় স্থানীয় না, আমরা সবাই পাই। টাঙ্গাইলে মাসে 6,000-এর বেশি পাসপোর্টের আবেদন পড়লেও বেশিরভাগ গ্রাহকই দালালদের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন। বিভিন্ন সময় দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হলেও ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন তারা। এখন টাঙ্গাইল। এখন সকালে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন সকাল। ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান। বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ। শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরাও। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে সংস্কার কাজ চলছে, অচিরেই সমস্যার সমাধান হবে। আল আমিন তালুকদারের প্রতিবেদন। খসে পড়েছে দেয়াল আর ছাদের পলেস্তারা, বেরিয়ে পড়েছে রড, দরজা জানালাও ভগ্নদশা। এমন অবস্থার মাঝেই চলছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান। 1909 সালে ব্রিটিশ সরকার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। স্কুলটির দোতলা ভবন নির্মাণ করা হয় 1972 সালে। এরপর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির সবগুলো ক্লাসরুম এখন জরাজীর্ণ। পাঠদানের পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ। সন্তানকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরাও। অনেক সময় এরকম ক্লাসে গিয়েছি, দেখছি যে পিছনের দিকে বা ওই পাশে থাকলে উপর থেকে খসে পড়েছে। সবসময় আমরা ভয় থাকি কিভাবে কখন দরজা জানলা ভেঙে পড়ে। ক্লাসটা যে কোনো সময় আমাদের মাথায় ভেঙে পড়তে পারে, তারপর আমাদের দরজা অত ভালো না। এটা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই বিষয়ে যে এটাকে রিপেয়ার করা দরকার। আমরা খুব রিস্কের সাথে এখানে ক্লাস করি। আমাদের দাবি আমাদের স্কুলের ক্লাসরুমগুলো সংস্কার করে নতুন ক্লাসরুম করে আমাদের পাঠদান উপযোগী করা হোক। অভিভাবক হিসেবে আমরা সবসময় চিন্তিত থাকি এবং শঙ্কিত থাকি যে কখন ছাদ ভেঙে আমাদের সন্তানদের মাথায় পড়ে
এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলছেন, শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় ক্লাস চলার সময়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শঙ্কায় থাকে শিক্ষক শিক্ষার্থীরা। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দাবি, বিদ্যালয় ভবনটির একাংশের সংস্কার কাজ চলমান। কাজ শেষ হলে সমস্যার অনেকটাই সমাধান হবে। শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে শিক্ষকেরা যখন ক্লাসে পাঠদান করতে যান, শিক্ষক এবং আমার শিক্ষার্থী সবাই আতঙ্কগ্রস্ত থাকেন যে কখন কোন দুর্ঘটনা ঘটে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে একটি মেরামত কাজ চলমান রয়েছে। 6তলা একাডেমিক ভবনের কাজ চলমান রয়েছে। এই কাজটি শেষ হলে আশা করি এই সরকারি উচ্চ বিদ্যালয়ের যে শ্রেণী পাঠদানের যে সমস্যা, এই সমস্যা খুব দ্রুতই সমাধান হবে। 1872 সালে মহারাজগঞ্জ হাই স্কুল নামে যাত্রা করা এই বিদ্যাপীঠ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় নামে 1909 সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে 13 একর জমিতে ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রভাতী ও দিবা এই দুই শিফটে 1700 জন শিক্ষার্থী রয়েছে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবার দেশের বাইরের প্রসঙ্গ। দীর্ঘ 15 মাস পর রক্তক্ষয়ী ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেও জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি অসহায় গাজাবাসী। ধ্বংসস্তূপের রূপ নেয়া বসত ভিটায় ফিরে সন্ধান করছেন প্রিয়জনের দেহাবশেষ, যা সমাহিত করতে চাইছেন কবরে। অন্যদিকে ধ্বংসাবশেষ উলট পালট করে স্বজনদের পুরনো কবরেরও খোঁজ করছেন কেউ কেউ। যুদ্ধবিরতির মধ্যে সর্বহারা এসব মানুষের বিস্তারিত থাকছে তৌহিদুর রহমানের প্রতিবেদনে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাস্তুচ্যুত ও স্বজনহারাদের একজন মাহমুদ আবুদ আলফা 2023 সালের ডিসেম্বরে তার বাড়িতে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। নিহত স্ত্রী ও 5 সন্তানসহ পরিবারের 35 সদস্যের কবরও দিতে পারেননি। জীবন রক্ষায় ছুটেছেন এক শহর থেকে অন্য শহরে। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরে 13 মাস পর মাটিতে মিশে যাওয়া বসতভিটায় ফিরেছেন মাহমুদ। ধ্বংসস্তূপের মধ্যে খুঁজছেন স্বজনদের দেহাবশেষ, যা সমাহিত করতে চান কবরে। তবে খালি হাতে ধ্বংসাবশেষ সরানোর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। لسه أنا أولادي لحتى الآن تحت الرضم، يعني أنا حاولت إنه أنا أطلعهم وإنه أنا أعمل، وجاني الدفاع المدني حاول، فإنه من صعوبة الدمار। এই মুহূর্তে নিজের বাড়িতে ফিরে মাহমুদের মতো ধ্বংসস্তূপে প্রিয়জনের নিথর দেহাবশেষ খুঁজে বেড়াচ্ছেন আরও বহু গাজাবাসী। গলিত মরদেহ উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন অনেক স্বেচ্ছাসেবকরাও। এমনকি যেসব আত্মীয় স্বজনের কবর দিয়ে গেছেন, সেই কবরের সন্ধানও চালাচ্ছেন অনেকেই। احنا كنا دفنينهم في مكان ثاني، دفناهم بعدها لما روحنا من الاجتياح في شهر 6 دفناهم في هنا المنطقة. اليوم ثاني يوم لوقف اطلاق النار، وانا هي ثاني يوم ببحث وبدور عن قبر ابويا وقبر اخويا وزوجة اخويا ومش ملاقيهم। এদিকে ধ্বংসস্তূপে রূপ নেয়া নিজ ঘরে ফিরে কোনো রকমে মাথা গোজার ঠাঁই করে নিতে ব্যস্ত সর্বহারা মানুষেরা। 15 মাসের বেশি সময় ইসরায়েলি আগ্রাসনের দুর্বিষহ স্মৃতি বয়ে বেড়ানো এসব বাসিন্দারা আজ বড়ই ক্লান্ত। لو طلع مكان بنخاف. احنا بدناش حرب، تعبنا جد فعليا تعبنا. انت بتسألني رسالة العالم المفروض وقف معنا قبل। 23 লাখ গাজাবাসীর জীবনযুদ্ধের এক কঠিন বাস্তবতার মধ্যে খাবার, ওষুধ, সুপেয় পানি ও জ্বালানি সহ সব মানবিক সহায়তা নিশ্চিতে রোববার থেকে ঢুকছে শত শত ত্রাণ বোঝাই ট্রাক। যেসব ট্রাক সীমান্ত পাড়ি দিয়ে গাজায় ঢুকতেই হুমড়ি খেয়ে পড়ছেন অসহায় মানুষেরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। রোম ফ্লাইটের পর অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শাহজালালে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার, ফ্লাইট স্বাভাবিক। মুখে সংস্কার অথচ দ্রুত ক্ষমতা চায় রাজনৈতিক দলগুলো। সংস্কার না করে ক্ষমতায় গেলে দুর্বল হবে সরকার, বলছেন বিশ্লেষকরা। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও, তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। Bring them
to the front line so that they can create the new vision of their own countries, and as a region they can move forward into that. শেখ হাসিনার দুর্নীতি খতিয়ে দেখতে বিশ্ব নেতাদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান, বিদেশি বিনিয়োগে প্রস্তুত বাংলাদেশ। এবং গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই, নিরাপত্তাহীনতায় নগরবাসী, জামিনে বেরিয়ে অপরাধে জড়াচ্ছেন আসামিরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলো আর এজাহার থাকে দুর্বল। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।